জমি, বাড়ি, ফ্ল্যাট, প্লট ক্রয় বিক্রয়ের পর ক্রেতা বিক্রেতা উভয় বাস্তবে এবং আইনের দিক থেকে নিশ্চয়ই সমস্যা বা ঝামেলা বা বিতর্ক মুক্ত থাকতে চান। সম্পত্তির ওপর বিক্রেতার মালিকানা সত্ত্ব ক্রেতাকে হস্তান্তর প্রক্রিয়ায় এবং পরবর্তী যেন কোনো সমস্যা বা বিতর্ক বা জটিলতার সৃষ্টি না হয়। বায়নানামা অর্থাৎ এগ্রিমেন্ট টু সেল, তারপর একটি সময় বিক্রয়নামা অর্থাৎ ডিড অফ সেল, নাকি একবারে সরাসরি বিক্রয়নামা অর্থাৎ ডিড অফ সেল, কোন পদ্ধতিটি বেশি কার্যকরী, বেশি সুবিধাজনক? অনেকেই আগে বিক্রয়নামা অর্থাৎ এগ্রিমেন্ট টু সেল করেন। বিক্রেতা নির্ধারিত দামের একটি অংশ ক্রেতার থেকে অগ্রিম অর্থাৎ অ্যাডভান্স হিসেবে নিয়ে রাখেন এবং পরবর্তী একটি সময় সেল ডিড রেজিস্ট্রেশন এবং প্রপার্টি ট্রান্সফার করান বা করেন। আবার কখনো কখনো এত সব ঝামেলার মধ্যে না জড়িয়ে ক্রেতা বিক্রেতা উভয় পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে, তারা যদি পূর্ব পরিচিত নাও হন তাহলেও সরাসরি ডিড অফ সেল, পেমেন্ট বা লেনদেন অর্থাৎ ট্রানজাকশন এবং ট্রান্সফার অফ প্রপার্টি তথা সম্পত্তির হস্তান্তর একই সঙ্গে একই দিনেই করেন। কোন পদ্ধতিতে কি কি সুবিধে অসুবিধে, কোনো ঝামেলা বা বিবাদ বিতর্কের কোনো সুযোগ থাকে না। সঠিক তথা জেনুইন ক্রেতা বিক্রেতা, প্রপার্টি ডিলার, ডেভেলপার, বিল্ডার, রিয়েল এস্টেট এজেন্টস বা কোনো একক ব্যক্তি বা পরিবার আর্থিক লেনদেন ও সম্পত্তির হস্তান্তর সংক্রান্ত বিষয়ে ট্রানজাকশন, ফুল পেমেন্ট, ট্রান্সফার অফ প্রপার্টি পরবর্তী যারা নিশ্চিন্তে নির্বিঘ্নে নির্বিবাদে থাকতে চান তাদের জমি, বাড়ি, প্লট, ফ্ল্যাট ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে বিশেষ সতর্ক থাকা ভীষণ জরুরি। আরো একটি বিষয়ের ভিডিও উপস্থাপনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমি, অ্যাডভোকেট তীর্থরাজ ভৌমিক। আজকের আলোচনার বিষয় স্থাবর সম্পত্তি তথা জমি, বাড়ি, ফ্ল্যাট বিক্রি করার ক্ষেত্রে কিছু টাকা আগাম অর্থাৎ অ্যাডভান্স নেওয়া এবং বায়নানামা তথা সেল এগ্রিমেন্ট করা এবং বেশ কিছুদিন বা কয়েক মাস পর সেল ডিড তথা ডিড অফ কনভেন্স রেজিস্ট্রেশন করা বিক্রেতার ক্ষেত্রে কতটা উপযোগী, যুক্তিসঙ্গত, এর আইনি প্রয়োজনীয়তা, বাস্তবে কি কি সুবিধে বা অসুবিধা হতে পারে সেই নিয়ে আলোচনা করব। ল এট ডোরস্টেপ ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে আন্তরিক স্বাগত। ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা নোটিফিকেশন বেল বাটনটি প্রেস করুন যাতে আইনি সমস্যা সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আমার ভিডিওগুলি পরপর আপনাদের কাছে পৌঁছতে থাকে। স্থাবর সম্পত্তি ক্রয় বিক্রয় প্রক্রিয়ায় অ্যাডভান্স নেওয়া এবং একটি বায়নানামা তথা এগ্রিমেন্ট টু সেল বেশিরভাগ ক্ষেত্রে বা প্রায়শই করা হয়। এটা হয়তো একটি বহু প্রচলিত প্রথা বা রেওয়াজ। এই পদ্ধতিতে একটি বিশেষ সুবিধা, বিক্রেতাকে আর ক্রেতা খুঁজে বেড়াতে হচ্ছে না। ক্রেতা হাতে ধরা থাকলো, চুক্তিবদ্ধ থাকলো, আর সাথে সামান্য কিছু টাকা অগ্রিম এবং তৎক্ষণাৎ হাতে এসেও টাকাটা ধার্য বা চুক্তি অনুযায়ী মোট মূল্যের অনেকটাই কম হবে। খুব বেশি হলে 50 লাখ টাকার মধ্যে হয়তো 5 থেকে 7 লাখ টাকার বেশি অ্যাডভান্স, তার বেশি হওয়ার সম্ভাবনা নেই বা কেউ দেয় বা দেবে বলে মনে হয় না, কারণ সাধারণ মানুষের সেক্ষেত্রে কষ্টার্জিত আয়ের ওপর একটা ঝুঁকি থেকেই যায়। যাই হোক, এই দুটো সুবিধা ছাড়া বিক্রেতা আর কি বা কি কি সুবিধা হয় বা হতে পারে আপনার জানা থাকলে কমেন্ট বক্সে এক্ষুনি লিখে জানাতে পারেন, তাতে অনেকেরই উপকার হবে। আপনার সেই সম্পত্তির ক্রেতা এবং আপনি উভয়ের বা ক্রেতার বা আপনার ইচ্ছা অনুযায়ী পারস্পরিক আলোচনার মাধ্যমে দাম চূড়ান্ত হলো, একটা বায়নানামা অর্থাৎ এগ্রিমেন্ট টু সেল করলেন, দুপক্ষের সুবিধে অসুবিধা অনুযায়ী অনেকগুলো শর্ত লেখা হলো। বিক্রেতা হিসেবে আপনি কিছু টাকা অগ্রিম তথা অ্যাডভান্স নিয়েও নিলেন। একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সেল ডিড রেজিস্ট্রি হবে। কিছুদিন পর সেই ক্রেতা সম্পত্তিটি ক্রয় করবেন না বলে আপনাকে জানিয়ে দিলেন, কারণ বা অসুবিধার কথাও আপনাকে জানালেন এবং অ্যাডভান্সের টাকাটাও ফেরত চাইলেন। এরপর বিষয়টা তাহলে কোথায় গিয়ে দাঁড়ালো? আপনি তো 1 বা 2-3 মাস ধরে নিশ্চিন্তে অপেক্ষা করছিলেন। এবার আপনি ওই অ্যাডভান্সের দেওয়া 3, 5 বা 7 লাখ যাই নিয়ে থাকুন ফেরত দিয়ে দেবেন, নাকি ওই ক্রেতা ভদ্রলোক বা ভদ্রমহিলাকে বা সংস্থাকে চুক্তি অনুযায়ী আপনার সম্পত্তিটির ক্রয় বিক্রয় সংক্রান্ত বিষয়টি মানতে বাধ্য করানোর প্রক্রিয়ায় জড়িয়ে পড়বেন, অর্থাৎ শেষ পর্যন্ত চুক্তি ভঙ্গের অভিযোগ মামলা দায়ের করবেন? এরকমটা হতেই পারে, অনেক ক্ষেত্রেই হয়েছে হয়তো। প্রশাসন, সংশ্লিষ্ট আইন এবং আদালত সবই আপনার পক্ষে, যেহেতু এগ্রিমেন্ট টু সেল করা আছে, ক্রেতা বিক্রেতার উভয় পক্ষের স্বাক্ষর আছে, সাক্ষীও আছে, এগ্রিমেন্টটি নোটারাইজড এবং রেজিস্ট্রি করে রেখেছেন। ভায়োলেশন অফ কন্ট্রাক্টের মামলা করবেন যদি ক্রেতার স্বজন, প্রিয়জন, বন্ধু বা প্রতিবেশী বা বিশেষ প্রভাবশালী হন বা কোনো নামি দামি সংস্থা হয়। বিষয়টা কি অত সহজে মিটবে? আর এই সময়ের মধ্যে আপনার সম্পত্তির বাজার দর তো
10% বা 20% বেড়ে যাবে। সময় মতো একটা বড় অ্যামাউন্টের টাকাটা না পেয়ে আপনার পরবর্তী পরিকল্পনা বিপন্ন। বায়নানামা তথা এগ্রিমেন্ট টু সেল না করেও সরাসরি একই সঙ্গে সেল ডিড রেজিস্ট্রেশন করা যায় ক্রেতা বিক্রেতার ইচ্ছা অনুযায়ী। এ বিষয়ে পাবলিক নোটিশ সব দিক থেকে বিশেষ কার্যকরী। সম্পত্তি অর্থাৎ প্রপার্টি ক্রয় বিক্রয় ক্ষেত্রে পরবর্তীতে অনেক সময় বিভিন্ন অহেতুক ঝামেলা বা বিতর্ক বা বিবাদের সম্মুখীন হতে হয়। ক্রেতা বিক্রেতার মধ্যে সম্পর্কও খারাপ হয়ে যায়, ভুল বোঝাবুঝি হয়, আর দুপক্ষ যদি পূর্ব পরিচিত বা আত্মীয় স্বজনের হয় তাহলে তো আরো সর্বনাশ। মধ্যস্থতাকারীদেরও সুনাম নষ্ট হয় এবং কাজকর্মেরও প্রচুর ক্ষতি হয়। একাধিক তৃতীয় পক্ষের নাক গলানো শুরু হয়। কখনো বিষয়টা স্থানীয় প্রশাসন, পুলিশ, জেলা প্রশাসন, এমনকি আইন আদালত পর্যন্ত গড়ায়। রিয়েল এস্টেট বা প্রপার্টি ডেভেলপার বা প্রমোটারকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না বা তার আর অস্তিত্বই নেই, এমনটাও অনেক সময় হতে পারে। সংবাদ মাধ্যমেও অনেক সময় এ ধরনের ঘটনা প্রায়শই উঠে আসে। ব্যাংক বা কোনো আর্থিক সংস্থা বা এনবিএফসি থেকে ফাইন্যান্স বা লোন নিয়ে হয়তো মোটা ঋণের একটা অংশ দিয়ে বাকিটা তারা আটকে দিয়েছে, বা যে কাজে সম্পত্তিটি ক্রয় করেছিলেন সেই কাজটাই আটকে যাওয়ায় ঋণের টাকা পরিশোধ অর্থাৎ ইএমআই আর দিতে পারছেন না। এ ধরনের ক্রয় বিক্রয় পরবর্তী যে কোনো জটিলতা থেকে বেশ কিছুটা মুক্ত থাকার জন্য পাবলিক নোটিশ দুপক্ষের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। নোটিশটি অবশ্যই সঠিক তথ্য সম্পন্ন এবং নোটিশের ড্রাফটিং খুব সুন্দর, সংক্ষিপ্ত ও যথোপযুক্ত হতে হবে। নোটিশটি সংবাদপত্রে পরিবেশন বা বিজ্ঞাপিত করা হয় বলে একে পাবলিক নোটিশ বলে। এক্ষেত্রে একজন অভিজ্ঞ আইনজীবী তথা অ্যাডভোকেটের পরামর্শ বিশেষ উপযোগী হতে পারে। এ প্রসঙ্গে বলে রাখি, জমি, বাড়ি, প্লট, ফ্ল্যাট বিক্রয় সতর্কতা সংক্রান্ত আমার এর আগের ভিডিওটি অবশ্যই দেখে নেবেন। বিক্রেতা যদি এগ্রিমেন্ট টু সেল অর্থাৎ বায়নানামা না করে এবং কোনো বায়না অর্থাৎ অ্যাডভান্স না নিয়ে সম্ভাব্য ক্রেতাকে সেল ডিড রেজিস্ট্রি, পুরো লেনদেন অর্থাৎ ফুল পেমেন্ট এবং সম্পত্তি হস্তান্তর অর্থাৎ ট্রান্সফার অফ প্রপার্টি একই দিনে একই সাথে করার কথা বলেন এবং সেটাই শর্ত রাখেন তার কাছে, তাহলে সঠিক ক্রেতা অর্থাৎ জেনুইন বায়ারের কোনো আপত্তি বা অসুবিধে থাকতে পারে না বা রাজি না হওয়ার কোনো যুক্তি থাকতে পারে না। দেখে পছন্দ হয়ে যাওয়ার পর এবং দরদাম ঠিক হয়ে গেলে সম্পত্তির মালিকানা তথা সত্য সম্পর্কিত সব নথির জেরক্স নিয়ে উনি সার্চিং ভেরিফিকেশন করাবেন, প্রয়োজনে সংবাদপত্রে পাবলিক নোটিশ দেবেন, আর সব ঠিক থাকলে পুরো টাকা সংস্থান হয়ে গেলে ওনার সময় সুবিধে অনুযায়ী প্রপার্টি সেল ডিড রেজিস্ট্রেশন করিয়ে সম্পত্তির দখল নেবেন। এই কাজটি 15 দিন পরও হতে পারে বা 2-3 মাস পরও হতে পারে, ওনার ইচ্ছা। বায়নানামা করে কারোর সাথে চুক্তিবদ্ধ হয়ে না থেকে সরাসরি সেল ডিডের ক্ষেত্রে বিক্রেতার সুবিধা হচ্ছে নিত্য নতুন ক্রেতার খোঁজ পেতেই থাকবেন এবং বাজারের সময়ের সাথে সাথে বাড়তি মূল্য পাওয়ার সুযোগ থাকে। একজনের সাথে চুক্তিবদ্ধ হয়ে আটকে থাকলে আর কারোর সাথে তিনি অর্থাৎ বিক্রেতা কথাবার্তা বলতে পারছেন না। চুক্তিবদ্ধ থাকা মানে সম্পত্তিটি বিক্রি হয়েই গেছে, এটা সবাই কিছুদিনের মধ্যেই জেনে যাবে। এগ্রিমেন্ট টু সেল অর্থাৎ বায়নানামার শর্তানুযায়ী ক্রেতা যদি নির্দিষ্ট সময়ের মধ্যে ক্রয় প্রক্রিয়া অর্থাৎ সেল ডিড রেজিস্ট্রেশন এবং লেনদেন পুরোটা না করেন বা করতে না পারেন, তাহলে বিক্রেতাকে সেই চুক্তিবদ্ধ ক্রেতার পেছনে ছোটাছুটি করতে হবে। হয়তো শেষ পর্যন্ত বিষয়টা স্থানীয় প্রশাসন, আইন আদালত পর্যন্ত গড়াবে। 50 লাখ টাকার সম্পত্তি বিক্রি 5-7 লাখ টাকায় আটকে থাকবে অনির্দিষ্ট কাল, আর চলবে অযথা হয়রানি। প্রপার্টি সেলের ক্ষেত্রে এগ্রিমেন্ট টু সেল অর্থাৎ বায়নানামা নাকি ডাইরেক্ট সেল ডিড রেজিস্ট্রেশন সামগ্রিকভাবে এবং সার্বিক দিক থেকে কোনটি সঠিক বা তুলনামূলকভাবে যুক্তিসম্পন্ন বা শ্রেয় সে সম্পর্কে আপনাদের সুচিন্তিত মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। কোনো নির্দিষ্ট ক্ষেত্রে বা ক্ষেত্র বিশেষে বাস্তব পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত অবশ্যই নিজ নিজ হবে। আমার বক্তব্য শুধুমাত্র সাধারণ মানুষের সতর্কতা, জ্ঞান ও শিক্ষামূলক, কোনো আইনি পরামর্শ তথা লিগ্যাল ওপিনিয়ন বা লিগ্যাল কনসালটেশন নয়। উপস্থাপনাটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। ধৈর্য সহকারে এতক্ষণ পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সম্পত্তি বিক্রয় সম্পর্কিত এর আগের ভিডিওটি দেখতে ভুলবেন না।
লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো। সাথে থাকুন, পাশে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।